বাবার বাড়িতে পা রাখলেই মনটা কেন যেন অন্যরকম হয়ে যায়। চেনা উঠোন, চেনা ঘর, তবু অনুভূতিটা নতুন। বোনেরা এক হয়ে গল্পে হাসিতে সময় কাটায়, পুরনো স্মৃতিগুলো আবার জীবন্ত হয়ে ওঠে। শীতের হালকা কুয়াশার মধ্যে ভাপা পিঠার আয়োজন বসে, ঘর ভরে যায় গরম ভাব আর আপন মানুষের হাসিতে। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো বাবার বাড়িকে বারবার ফিরে আসার ঠিকানা করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা এখানে মা বাজার থেকে কয়েক পদের মাছ নিয়ে আসছে, শোল মাছ, ইলিশ মাছ, আরও কয়েক পদের মাছ ছিল, যেটা আমার ছোট বোন কাটতে বসে গেছে। আর এখানে আমার এক দাদি চুলা তৈরি করার কাজে নেমে পড়ে প্রতিদিনই। তো এখন যেহেতু আমি ফ্রি ছিলাম, তাই ভাবলাম জামাটা কেটে ফেলি। আর জামাটা বানাবো অনেকদিন ধরেই ভাবছিলাম, তো হচ্ছিল না, তাই কেটে নিলাম যাতে এখন ফ্রি সময় বানিয়ে নিয়ে যেতে পারি। আমি জামাটা একটু ডিজাইন করে বানাবো, যার জন্য আমি এখানে সুবোতামের মতো 5টা বোতাম বানিয়ে নিছি আমার যে সালোয়ার কাপড় সেটা দিয়ে। তো আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন। আর তারপরে দুপুরে রান্না বান্নার জন্য আমার ছোটো বোনকে আমি কিছু সবজি টবজি কেটে দিচ্ছিলাম। আর এখানে আজকে এসে দুপুরে লাউ রান্না করা হবে, কারণ এটা অনেক ভালো একটা লাউ ছিল। তো ভাবলাম তো আমি কেটে দিই, তুই রান্না কর। আর এখানে লাল শাক দিয়ে মাছ ভাজি করা হবে, আর সেই মতো লাল শাকটাও বেছে দিচ্ছিলাম। বাবার বাড়ির মুহূর্তগুলো ঠিক অন্যরকম, কারণ এখানে আমরা 5 বোন এসে যে যার মতো এক একটা কাজ ভাগ করে নিয়ে করে ফেলি। আমার বড় ভাই নেই আর ভাবিও নেই, যার জন্য সে রান্নাবান্না করবে এরকম সুযোগ নেই, শুধু মা একা, যার জন্য আমরা সব বোনেরা এক একটা কাজ করে ফেলি। আর এখন আমার ছোট বোন সব রান্নাবান্না শুরু করে দিছে। এখানে মাছের যে ডিমগুলো, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, যার জন্য ও ভাজিটাও করে নিচ্ছিল। আর এখানে ধনিয়া পাতা দিয়ে ভাজিটা করে নামিয়ে রাখছে। আর এখানে লাল শাকটা উঠিয়ে দিচ্ছে। তারপর এখানে শোল মাছ দিয়ে লাউ রান্না করা হবে, যার জন্য শোল মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এখানে শোল মাছগুলো উঠিয়ে রাখা হচ্ছে, না হলে লাউর সাথে ভেঙে যাবে। তারপর লাউয়ের সাথে থাকা পানি দিয়েই লাউটা রান্না শেষ করে ফেললো। আর এখানে দেখেন রান্নার ফাইনাল লুকগুলো, যে লাল শাক ভাজি, লাউ রান্না, আর এখানে মাছের ডিম। তো সেখান থেকে আমি একটু ঠোক মেরে ভীষণ এনজয় করি, তো একটু খেয়ে নিলাম। আর তারপর আমি চলে গেলাম আমার জামাটা বানাতে। এখানে দেখেন একটা কুচি কুচি শেপের একটা ডিজাইন দেই, এই ডিজাইনটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে যেহেতু টিউটোরিয়াল না, তাই আমি আর বেশি কিছু বললাম না। আমার ফাইনাল লুকটা আপনারা দেখতে পাবেন, হয়তো এই ভিডিওতে না পেলেও সামনে ভিডিওতে দেখতে পাবেন। আর এখানে কিছুটা ডিজাইনটা আমি দেখিয়ে রাখলাম। আর এই যে ফাইনাল, কিছুটা বোঝা যাচ্ছে কিনা জানি না, এই যে এইখানটায় এই বোতামগুলো আর কি লাগানো হবে। আসলে দেখতে খুব ভালোই লাগবে আশা করি, আর আপনারাও জানাবেন কেমন হবে। আর এখানে তারপর আমার মেজো বোন চলে আসছে, আর তাদের গ্রাম থেকে 2টা বক ধরে নিয়ে আসছে, যেটা আমাদের জন্য আর কি একদম পুরো তাজাই নিয়ে আসছে আর কি, ছেলে ছুলে আনে নাই। আর দেখেন কি সুন্দর তাকিয়ে আছে। এই বক কিন্তু অনেক বছর প্রায় আমরা দেখি না, কিন্তু ওদের এলাকায় আর কি বকগুলো দেখা যায়। আর এখানে ওদের খালের যে মানে বিলের যে একদম অরিজিনাল মাছ, সেগুলো নিয়ে আসছে অনেকগুলা। আর এখানে ভাপা পিঠার জন্য গুড় নিয়ে আসছে। আমরা বলছিলাম ভাপা পিঠা বানাবো, যার জন্য আমার মেজো বোন আর কি গুড় নিয়ে আসছে। আর এখানে যে দেখেন দেশি সব মাছগুলো, এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এগুলো যারা না খাইছে হয়তো তারা বুঝবে না। আর এরকম একদম দেশি মাছ কিন্তু পাওয়াও যায় না এখন। তারপর এখানে ভাপা পিঠার জন্য আমি সিদ্ধ চাল ভিজাইছিলাম, কিন্তু সিদ্ধ চালের যে এত কাহিনী সেটা আমার আসলে জানা ছিল না। আমি এটা আর কি ভিজিয়ে রেখে চালটা শুকিয়ে আমি ব্লেন্ডার করতে গেছিলাম, কিন্তু আসলে ব্লেন্ডার হচ্ছে না, হয় না। আমার বড় আপু বলছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারি নাই। পরে সেটা করছিলাম আমরা, মানে মেশিনে পাঠাইছিলাম, কিন্তু সেখানে মেশিন থেকেও আমাদের ফিরাই দেওয়া হয়েছে যে না, এই চাল আমরা মেশিনে করতে পারবো না। তো কী করার, আমরা সেখানে আর হার মানি নাই। আমরা 3 বোনে আর কি পাটায় বসে পড়ছি, কেউ হামান নিয়ে, কেউ পাটা নিয়ে বসে সেই চালটা আর কি গুঁড়ো করে তারপর ভাপা পিঠার জন্য রেডি করছি। আর তারপর মাশাআল্লাহ আমাদের এত সুন্দর ভাপা পিঠা হয়েছে, যেটা কল্পনার বাইরে। আর এখানে ভাপা পিঠার জন্য আমাদের তেমন কোনো সাজ বা কিছু ছিল না, তো আমাদের যা ছিল সেটা দিয়ে আর কি করছি। এখানে কলসটা পরে দেখতেছি যে ভাপটা বের হয়ে যাচ্ছে, যার জন্য কিছু আটা গলিয়ে আর কি ভাপটা যাতে বের না হয় সেজন্য আর কি চারিপাশে ঘেরাও করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। একদম পারফেক্টভাবে ঠিক হয়ে গেছে। পরে ভাপটা একটুও বের হয় নাই, আর এত সুন্দর ভাপা পিঠা হয়েছে, পুরো আমরা অবাক, কল্পনার বাইরে। আসলে আমরা আগে ভাপা পিঠা এভাবে এত প্রসেস করে বানাইনি, বানানো হয়েছে ছোটোবেলা খাইছি, নানি বানাই দিত, যেটা খেয়ে আমরা অনেক এনজয় করতাম, মজা পেতাম। কিন্তু নিজেদের হাতে এত সুন্দর করে ভাপা পিঠাই প্রথম আমরা বানালাম। যাই হোক, সবাই ভাপা পিঠা খেয়ে তো খুব খুশি হয়েছিল। আর এখানে আমার একটা নামাতেই অন্যটা শেষ হয়ে যেত, মানে একটাও আমি স্টক করে যে রেখে একটু ভিডিও বা
ফুটেজ নিব সেটার কোনো সুযোগই নাই, যেটা নামাই সেটাই খাওয়া হয়ে যেত। যাই হোক, সবার মাঝে এরকম খাওয়া হলে তাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। পরে লাস্টে বাচ্চাদের জন্য 3-4টা পিঠার কিস্টো করে রাখার দরকার ছিল, আর সেটা দিয়ে আমি লাস্টে কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি, আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।